আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। বাংলাদেশের সম্ভাব্য একাদশ ভারতের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচে আসলে কেমন হতে পারে? এর থেকে আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন মনে হয় যে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলতে নামবে, এই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের 11টা বেস্ট 15 থেকে আপনি যেমনই করেন না কেন, লিটন কুমার দাসকে কি আপনি মিস করবেন? আমার কাছে মনে হয় একাদশে স্কোয়াডে না থাকা একজন ক্রিকেটার এবং সেই পার্টিকুলার ক্রিকেটারের ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তার না থাকাটা অনেক বড় একটা আলোচনার বিষয়। যাই হোক, লিটন কুমার দাস নেই, ব্যাড লাক ফর লিটন এন্ড বাংলাদেশ অ্যাজ ওয়েল। কিন্তু বাংলাদেশের 11টা কেমন হতে পারে সেই জায়গায় যদি আলোচনা করে একটু বোলিং ডিপার্টমেন্ট দিয়ে শুরু করতে চাই। আমার কাছে মনে হয় যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে এখন পর্যন্ত ট্র্যাক রেকর্ড, আমি 2022 থেকে আসলে দেখার চেষ্টা করছিলাম, কারণ ক্যারেক্টারটা আসলে 2022-এর পর থেকে রেডিক্যালি চেঞ্জ হয়েছে। 2022-এর পর এই মাঠে বা 2022 থেকে এখন পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ টোটাল হচ্ছে 287 স্কটল্যান্ড করেছে। এরপর স্কোরগুলো এর থেকেও নিচে। এখন থেকে এক যুগ বা এক দশক পূর্বে গেলে স্কোর দাঁড়ায় 350-র কাছাকাছি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সার্ফেস টোটালি চেঞ্জড অ্যান্ড দ্য ক্যারেক্টার ইজ লাইক অলমোস্ট লাইক শেরেবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সো বাংলাদেশের অনেকটা ফেভারেবল কন্ডিশন যেখানটায় বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে এবং যেখানটায় তুলনামূলকভাবে রান তোলাটা কঠিন। গত 3-3.5 বছরে যেই স্টেডিয়ামে যেই উইকেটে আসলে 300 রান কোনো দল করতে পারে নাই, সেখানটায় ডেফিনেটলি যে কোনো দলই তার স্পিন অ্যাটাককে প্রাধান্য দিয়েই 11 গড়বে এবং বাংলাদেশে রিশাদ, মেহেদী হাসান মিরাজ অটোমেটিক চয়েস হিসেবে তো থাকছেন, মুস্তাফিজুর রহমানের থাকাটা নিয়েও কোনো ধরনের সংশয় নেই। এই পার্টিকুলার ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে ক্যাপ্টেন শান্ত যদি 2-4 ওভার করিয়েও দেন, সেটাতেও অবাক হবার কোনো সুযোগ থাকবে না। আলোচনা সেখানটায় নয়। বাংলাদেশ তো 5 জন বোলার নিয়ে খেলবেই এবং আমি যে 3 জনের নাম বললাম, রিশাদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজ, এদের বাইরে অপর 2 ক্রিকেটার কারা, অপর 2 বোলিং ডিপার্টমেন্টের অস্ত্র কারা, সেখানটায় আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ নাম হবে তাসকিন আহমেদ। ডেফিনেটলি তাসকিন মানেই এগেনস্ট ইন্ডিয়া জ্বলে ওঠা, তাসকিন মানেই ইনফর্ম, তাসকিন মানেই রেকর্ড ব্রেক করা। অ্যান্ড ডেফিনেটলি এরপরের অবস্থানটা আসলে কে থাকবেন, নাহিদ রানা নাকি তানজিম সাকিব, সেটা একটা আলোচনার বিষয়। 3 পেসার এবং 2 স্পিনার, মুস্তাফিজুর রহমানের জন্য পেসার হলেও এই উইকেটটা আমার কাছে মনে হয় যে অনেকটা স্পিনারের ভূমিকায় অবতীর্ণ হবে। যেই টাইপের উইকেটে মুস্তাফিজ অনেক বেশি কার্যকর, সেই উইকেটটাই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হোপফুলি বাংলাদেশ পেতে যাচ্ছে। তাহলে যেহেতু আমি মোটামুটি 5 জন বোলিং ডিপার্টমেন্টে কারা থাকছেন সেটা বলেই ফেললাম, ব্যাটিং লাইন আপে আসলে কারা কারা কত নম্বরে থাকছেন? ওপেনিং এ দেখুন আসলে খুব বেশি আলোচনার সুযোগ নেই, এখানটায় আসলে পারভেজ হোসেন ইমনের জায়গাটা এখন পর্যন্ত নেই। ওপেনিং এ থাকবেন ডেফিনেটলি তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, এই দুজন ওপেনার, তারা খেলছেন, তাদের স্লটটা পোক্ত। নাজমুল হোসেন শান্ত থাকবেন এরপরে। তারপরে আমি মনে করি যে মেহেদী হাসান মিরাজ, 5-এ তাওহিদ হৃদয়, নাম্বার 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাম্বার 7-এ মুশফিকুর রহিম, অথবা নাম্বার 6-এ আমরা যেভাবে উল্টাপাল্টা করে দেখি মুশফিকুর রহিম এবং নাম্বার 7-এ মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরে যে স্পটগুলো রয়েছে, মানে 7 পর্যন্ত তো এখানটায় হয়ে গেল, 4টা স্পটে 4 জন বোলার। মেহেদী হাসান মিরাজকে আমি উপরে টেনেছি এবং সেই 4 জন বোলারের একজন হচ্ছেন রিশাদ হোসেন, একজন মুস্তাফিজুর রহমান, একজন তাসকিন আহমেদ এবং আমার কাছে মনে হয় নাহিদ রানা তুলনামূলকভাবে এগিয়ে থাকবেন অ্যাকর্ডিং টু হিজ, কি বলবো, যে তুলনামূলকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকটা আননোন, সেই হিসাবে বাংলাদেশের জন্য শুভকামনা। কেমন হয় শেষ পর্যন্ত 11 আমার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বাট আমার কাছে মনে হয় যে মোটামুটি 95% মিলে যাবে।